আজ আমরা যে বইটা নিয়ে কথা বলছি তার নাম বিজনেস স্কুল। এই বইটা লিখেছেন রবার্ট টি কিয়োসাকি। উনি একজন বড় ধনী বিনিয়োগকারী, ব্যবসার মালিক, শিক্ষক এবং অনেক মানুষকে শেখানোর কাজ করেন। এই জনপ্রিয় বইটিতে রবার্ট কিয়োসাকি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার 10টি বিশেষ দিক নিয়ে কথা বলেছেন। এই জিনিসগুলো শুধু টাকা উপার্জনের চেয়ে অনেক বড় ব্যাপার। রবার্ট কিয়োসাকি বলেন, এই ব্যবসা ধনী হওয়ার একটা নতুন রাস্তা। এটি যেকোনো সাধারণ মানুষকে ধনী হওয়ার সুযোগ দেয়, যদি সে মন থেকে কঠোর পরিশ্রম আর দৃঢ় সংকল্প নিয়ে কাজ করে। শুরুর গল্প। যখন রবার্ট কিয়োসাকি 15 বছরের ছিলেন, তখন তিনি তাঁর সবচেয়ে ভালো বন্ধুর বাবার সাথে সময় কাটানো শুরু করেন। সেই লোকটা একদম নিচু স্তর থেকে জীবনে শুরু করেছিলেন, এমনকি তার খুব বেশি পড়াশোনাও ছিল না। তাও তিনি হাওয়াই প্রদেশের অন্যতম ধনী মানুষ হয়ে ওঠেন। তিনি রবার্টকে শেখান কিভাবে ধনী হওয়া যায়। তাই রবার্ট তাকে রিচ ড্যাড বলে ডাকতেন। রবার্ট তাঁর শেখানো কথাগুলো নিয়ে একটা বই লেখেন যার নাম রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বইটি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইগুলোর একটি। রবার্টের রিচ ড্যাড সবসময় বলতেন, যদি তুমি ধনী হতে চাও, তাহলে তোমাকে ব্যবসার মালিক বা একজন বিনিয়োগকারী হতে হবে। কিন্তু স্কুলে এসব শেখানো হয় না। রবার্ট কিয়োসাকির রিচ ড্যাড বলতেন, থমাস এডিসন শুধু বাতি আবিষ্কার করেননি, তিনি জানতেন কিভাবে এই বাতিটাকে ব্যবসা বানানো যায়। সেই জন্যই তাঁর আবিষ্কার লাখ লাখ মানুষের কাছে পৌঁছাতে পেরেছিল। থমাস এডিসন শুধু একজন আবিষ্কারক ছিলেন না, তিনি ইলেকট্রিক জেনারেল কোম্পানির মতো অনেক বড় কোম্পানির মালিকও ছিলেন। তিনি কলেজ ছেড়ে দিয়েছিলেন এবং ছোটবেলায় রাস্তায় ক্যান্ডি আর ম্যাগাজিনও বিক্রি করেছিলেন। তারপর ধীরে ধীরে তিনি বিক্রির দক্ষতার স্কেল ওপর কাজ করতে শুরু করেন। এরপর তিনি ট্রেনের পেছনে নিজে হাতে খবরের কাগজ ছাপানোর কাজ শুরু করেন এবং কিছু ছেলেদের কাজেও লাগান, যেন তারা তার পত্রিকা আর ক্যান্ডি বিক্রি করতে পারে। এইভাবে খুব ছোট বয়সেই তিনি একজন সাধারণ কর্মচারী থেকে এমন এক ব্যবসায়ী হয়ে উঠলেন, যিনি ডজনখানেক ছেলেকে চাকরি দিচ্ছিলেন। এরপর তিনি টেলিগ্রাফ অপারেটর হওয়ার জন্য কোড শেখা শুরু করেন এবং ধীরে ধীরে তিনি সেরা টেলিগ্রাফ অপারেটরদের একজন হয়ে ওঠেন। একজন ব্যবসায়ী হিসেবে তিনি বুঝে যান যে সফল হতে গেলে একটি সিস্টেম ব্যবস্থা তৈরি করা খুব জরুরি। তার মতে, শুধু আবিষ্কার করলেই হবে না, বরং এমন ব্যবস্থা তৈরি করতে হবে যাতে সেই আবিষ্কার কার্যকর হয়। যেমন, যদি বিদ্যুতের লাইন না থাকে, তাহলে লাইট বাল্বের কোনো দামই থাকবে না। এই সিস্টেমকে আরেক নামেও ডাকা হয়, সেটা হল নেটওয়ার্ক। যদি আপনি ধনী হতে চান, তাহলে আপনাকে নেটওয়ার্কের শক্তি বুঝতে হবে। পৃথিবীর সব ধনী লোকেরা নেটওয়ার্ক তৈরি করে, আর বাকিদের শুধু চাকরি খুঁজতে শেখানো হয়। একটা ভালো ব্যবস্থা সিস্টেম তৈরি করা আর একটা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা, এই দুটো জিনিস মানুষকে ধনী বানায়। ধনী হওয়ার অনেক রাস্তা আছে, কিন্তু যারা সত্যিকারের অনেক বড় ধনী হয়, তারা সব সময় নেটওয়ার্ক তৈরি করে। জন ডি রকফেলার গ্যাস স্টেশন, ডেলিভারি ট্রাক, জাহাজ আর পাইপলাইনের নেটওয়ার্ক বানিয়ে পৃথিবীর অন্যতম ধনী মানুষ হয়ে উঠেছিলেন। আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন, যা পরে এক বিশাল টেলিফোন নেটওয়ার্কে রূপ নেয়, যেটা পরে এট নামে বিখ্যাত হয়। এরপর রেডিও নেটওয়ার্ক আর টেলিভিশন নেটওয়ার্ক। যখনই কোনো বড় আবিষ্কার হয়েছে, তখন সবচেয়ে বেশি ধনী তারাই হয়েছে, যাদের নিজস্ব নেটওয়ার্ক ছিল বা যারা সেই নেটওয়ার্ক তৈরি করে ওই আবিষ্কারকে সামনে এগিয়ে নিয়ে গেছে। অনেক বড় বড় অভিনেতা ও খেলোয়াড় ধনী হয়েছে, কারণ রেডিও আর টেলিভিশন নেটওয়ার্ক তাদের বিখ্যাত এবং ধনী বানিয়েছে। রিচ ড্যাড বলেছিলেন, ইতিহাসে এরকম অনেক উদাহরণ রয়েছে। যেমন যখন ট্রেন আবিষ্কার হয়েছিল, তখন অনেক মানুষ ধনী হয়ে গিয়েছিল। একই জিনিস ঘটেছিল বিমানের, জাহাজের, গাড়ির, দোকানের আর ওয়ালমার্টের ক্ষেত্রেও। যদি বিল গেটসের উদাহরণ নিই, যিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, তিনি আইবিএম এবং এর নেটওয়ার্কে বিনিয়োগ করে ধনী হন। রেডিও, টিভি আর রেকর্ড স্টোরের নেটওয়ার্কও তাদের সাফল্যের বড় কারণ ছিল। ইন্টারনেট, যা এখনকার সময় বিশ্বের সবচেয়ে বড় এবং নতুন নেটওয়ার্ক, সেটাও অনেক কোটিপতি ও বিলিয়নিয়ার তৈরি করেছে। একটা কথা আছে, পাখিরা একসাথে উড়ে, মানে মানুষও তার মতো লোকেদের সঙ্গেই থাকে। এর মানে হল, ধনী লোকেরা ধনীদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করে,
আর গরিবরা অন্য গরিবদের সঙ্গে। তাই যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে সঠিকভাবে নেটওয়ার্কিং করতে হবে। নেটওয়ার্কিংই এমন একটি শক্তি যা মানুষকে ধনী বানাতে সাহায্য করে। কিন্তু নিজের একটা ব্যবসা তৈরি করা আর নিজের নেটওয়ার্ক তৈরি করার গুরুত্ব মানুষকে বোঝানো সহজ কাজ নয়। রবার্ট কিয়োসাকির মতে, যদি আমাদের অর্থনৈতিকভাবে স্বাধীন হতে হয় তাহলে আমাদের 3 ধরনের শিক্ষা থাকা দরকার। 1. একাডেমিক শিক্ষা, যা আমরা স্কুলে পাই, যেমন পড়া, লেখা, অঙ্ক করা। 2. পেশাগত শিক্ষা, যা আমাদের কাজ শেখায় অর্থ উপার্জনের জন্য। 3. আর্থিক শিক্ষা, যা শেখায় কিভাবে টাকা আমাদের জন্য কাজ করবে। যদি আমাদের আর্থিক শিক্ষা দুর্বল হয় তাহলে আমরা ধনী লোকেদের জন্যই কাজ করব। আর যদি আমরা না শিখি কিভাবে টাকা আমাদের জন্য কাজ করে তাহলে আমরাই টাকা উপার্জনের জন্য কাজ করতে বাধ্য হব। ধনী হতে চাইলে নিজের একটা ব্যবসা শুরু করাই সবচেয়ে ভালো উপায়। যখন সেই ব্যবসা ভালোভাবে চলতে শুরু করে আর ইনকাম আসতে থাকে তখন আপনি অন্য জায়গায় ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। ধনী হওয়ার কিছু ভিন্ন উপায়। কেউ একজন ধনী মানুষকে বিয়ে করে ধনী হতে পারে। কেউ কেউ ঠকিয়ে বা প্রতারণা করে ধনী হয়। লোভী হয়ে শর্টকাটে যাওয়ার চেষ্টা করেও অনেকে ধনী হতে চায়। কিছু মানুষ খারাপ কাজ করে ধনী হওয়ার স্বপ্ন দেখে। কেউ কঠোর পরিশ্রম করে ধনী হতে পারে। খুব বুদ্ধিমান, দক্ষ, প্রতিভাবান বা আকর্ষণীয় মানুষও ধনী হতে পারে। কখনো কখনো শুধুমাত্র ভাগ্যের জোরেই কেউ ধনী হয়ে যায়। নিজের ব্যবসা শুরু করেও ধনী হওয়া যায়। আর এখন ধনী হওয়ার এক নতুন উপায় হল নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা। এটা ধনী হওয়ার এক আধুনিক ও বিপ্লবী পদ্ধতি। এই পদ্ধতিতে যে কেউ নিজের ভাগ্য গড়ে তোলার সুযোগ পায়। নেটওয়ার্ক মার্কেটিংকে ব্যক্তিগত ফ্র্যাঞ্চাইজি বা এক ধরনের অদৃশ্য বড় ব্যবসা নেটওয়ার্ক বলা যেতে পারে। এই ব্যবসার ধরনটি একরকম বিপ্লব, কারণ ইতিহাসে এই প্রথমবার সাধারণ মানুষকেও সম্পদের ভাগ পাওয়ার সুযোগ দিচ্ছে, যা আগে কেবল কিছু বিশেষ মানুষের জন্যই সীমাবদ্ধ ছিল। তবে এই ব্যবসা নিয়ে অনেক বিতর্ক আছে, কারণ অনেকেই এতে প্রতারণার মাধ্যমে দ্রুত ধনী হওয়ার চেষ্টা করে। নেটওয়ার্ক মার্কেটিং ধনী হওয়ার দায়িত্বশীল উপায়। কিন্তু যদি আপনি একটু মনোযোগ দিয়ে এই ব্যবসাটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন এটি ধন সম্পদ ভাগ করে নেওয়ার এক সামাজিকভাবে দায়িত্বশীল পদ্ধতি। এই ব্যবসা লোভী লোকদের জন্য নয়। এই ব্যবসা তাদের জন্য যারা সত্যিই অন্যদের সাহায্য করতে চায়। এমনও বলা যায়, এরা একমাত্র এমন ব্যবসা যেখানে আপনি অন্যদের ধনী হতে সাহায্য করে নিজেও ধনী হতে পারেন। এই পদ্ধতি হেনরি ফোর্ড বা থমাস এডিসনের আবিষ্কারের মতোই এক বিপ্লবী ধারণা। তবে হ্যাঁ, এই ব্যবসার ধরনটা সবার জন্য নয়। যদি আপনি এমন একজন মানুষ হন যিনি সত্যি সত্যি অন্যদের আর্থিক লক্ষ্য পূরণে সাহায্য করতে চান তাহলে এই ব্যবসা আপনার জন্য একদম উপযুক্ত। এটা ধনী হওয়ার সবচেয়ে ভালো পথ, কারণ এই ব্যবসার মধ্যেই একটা ব্যবসায়িক শিক্ষা রয়েছে। তবে যদি অন্যদের সাহায্য করতে আপনার ভালো না লাগে তাহলে আপনি আগের যে কোনো অন্য উপায় বেছে নিতে পারেন। এই ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ দিক। প্রথম, সবার জন্য সমান সুযোগ। রবার্ট কিয়োসাকি বলেন, 1990 সালে তিনি যখন খোলা মন নিয়ে এই ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানতে শুরু করেন তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যেতে থাকে। তিনি বুঝতে পারেন এই ব্যবসায় এমন অনেক ইতিবাচক দিক রয়েছে যা একজন সংকীর্ণ চিন্তার মানুষ কখনোই বুঝতে পারবে না। আগে যেখানে তিনি কেবল নেতিবাচক দিক দেখতেন, এখন তিনি অনেক ইতিবাচক দিক দেখতে শুরু করেন। তিনি বলেন, এই ব্যবসার কিছু খারাপ দিকও আছে, কিন্তু বাস্তবে জীবনের প্রতিটি জিনিসেই তো কিছু না কিছু খারাপ দিক থাকে। এটাই সত্যি যে অনেক হতাশ মানুষ বা যারা সহজে পরিশ্রম না করে ধনী হতে চায় তারা এই ব্যবসার দিকে আকৃষ্ট হয়, কারণ এই ব্যবসা সবাইকে শুরু করার সুযোগ দেয়, খোলা নীতিতে কাজ করে। কিন্তু ভালো দিক হল এই ব্যবসা সবার জন্য ন্যায়সঙ্গত ও সমান সুযোগ দেয় ধনী হওয়ার। রবার্ট কিয়োসাকি বলেন, এটা প্রথম এমন একটি ব্যবসা যেখানে তিনি মানুষের প্রতি গভীর মমতা ও সহানুভূতি অনুভব করেছেন। তিনি এই ব্যবসার সমর্থন করেন কারণ কিছু কোম্পানি সত্যিই সহানুভূতির সঙ্গে কাজ করে এবং যারা এই ব্যবসায় দৃঢ় থাকে তাদের পাশে কোম্পানিও থাকে। কিছু ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি সত্যিকার অর্থেই একটি সমান সুযোগ ভিত্তিক ব্যবসা মডেল তৈরি করেছে। দ্বিতীয়, জীবন বদলে দেওয়া ব্যবসা শিক্ষা।
রবার্ট বলছেন, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় অনেক বেশি উপার্জনের সম্ভাবনা থাকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি শুধু টাকা আয় করার জন্য এই ব্যবসার পরামর্শ দেন না। তার মতে এই ব্যবসার সবচেয়ে বড় গুণ হল শিক্ষার পদ্ধতি। একটি কোম্পানি কিভাবে টাকা দেয় আর তাদের পণ্যগুলো কেমন, তা দেখে বোঝা যায় তারা আপনাকে শেখাতে বা প্রশিক্ষণ দিতে কতটা আগ্রহী। শুধু বইয়ের পড়াশোনা নয়, দক্ষতা, স্কিল মানুষকে ধনী করে তোলে। এই কারণেই রবার্ট এই বইয়ের নাম রেখেছেন বিজনেস স্কুল, তাদের জন্য যারা মানুষের উপকার করতে ভালোবাসে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমন এক ব্যবসা যা সত্যিকারের জীবনের একটি স্কুলের মতো কাজ করে, যেখানে যারা উদ্যোক্তা, এন্টারপ্রেনিয়র হতে চায় তারা বাস্তব জীবনের কাজ শেখে। এই ব্যবসার শিক্ষকেরা খুব ভালো হয়, কারণ তারা শুধু বই থেকে নয়, নিজেদের অভিজ্ঞতা থেকে শেখায়। অনেক মানুষ এখনও পুরনো ধরনের শিক্ষা ব্যবস্থায় আটকে আছে। স্কুল আমাদের ভুল করতে মানা করে, আর এই ভুল করতে না পারার ভয় শেষ পর্যন্ত ব্যর্থতার ভয়ে পরিণত হয়। আমরা ছোটবেলায় ভুল করলে শাস্তি পেতাম, তাই আমরা ভুল করতে ভয় পেতে শিখেছি। কিন্তু যারা জীবনে বেশি ভুল করে এবং সেখান থেকে শেখে, তারা অনেক দূর এগিয়ে যায়। আমাদের বুঝতে হবে, চলতে শেখা বা সাইকেল চালানো শেখার সময়ও আমরা অনেক ভুল করেছি, কিন্তু সেই ভুলগুলোই আমাদের শিখিয়েছে। অনেক মানুষ ভুল করলে মিথ্যা বলে, কারণ তারা ভেতরে ভেতরে ভয় পায়। রবার্ট বলেন, আমার কাছে অনেক টাকা আছে, কারণ আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম না, বরং আমি জীবনে অনেক ভুল করেছি, সেগুলো মেনেছি এবং ভুল থেকে অনেক কিছু শিখেছি। ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো মানুষকে নতুন কিছু শেখার জন্য উৎসাহ দেয়, কাজ করতে, ভুল করতে, শিখতে আর উন্নতি করার সুযোগ দেয়। একেই বলে বাস্তব জীবনের শিক্ষা। অনেক মানুষ নিজেদের ভেতরের ধনী মানুষকে খুঁজে পায় না, কারণ তাদের ভেতরের গরিব মানসিকতা মনে করে ভুল করা খারাপ। তৃতীয়, এমন বন্ধু যারা আপনাকে টেনে ওপরে তুলবে, নিচে নয়। অনেক মানুষ আছে যারা এই ব্যবসাটা, নেটওয়ার্ক মার্কেটিং, বুঝতে পেরেছে, ভালোও লেগেছে, এমনকি তারা নিজের আর্থিক অবস্থাও বদলাতে চায়। কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হল, যদি আমি এই ব্যবসা শুরু করি, তাহলে আমার বন্ধুরা আর পরিবার কি ভাববে? অনেকে ব্যবসাটাকে ভালো মনে করলেও তাদের মনে হয় সবকিছু এত ভালোভাবে বলা হচ্ছে, এটা সত্যিই ভালো তো, নাকি এটা খুব ভালো শোনাচ্ছে বলে সন্দেহজনক। অনেক মানুষ দিনরাত নিজেদের চাকরির উপর রাগ করে চাকরিতে খুব বিরক্ত থাকে। এরা ক্যাশফ্লো কোয়াড্রান্ট একটা অংশে আটকে আছে। এই ধরনের মানুষ নিজের অবস্থান বদলাতে চায় ঠিকই, কিন্তু বাস্তবে তারা শুধু চাকরি বদলায়, নিজের ক্যাশফ্লো অবস্থান কোয়াড্রান্ট বদলায় না। ক্যাশফ্লো কোয়াড্রান্ট বলতে বোঝানো হয় SBI মানে এমপ্লয়ি, যারা চাকরি করে; মানে সেলফ এমপ্লয়েড, যারা নিজের ছোট ব্যবসা চালায়; বি মানে বিজনেস ওনার, বড় ব্যবসার মালিক; মানে ইনভেস্টর, যারা টাকাকে কাজে লাগায়, বিনিয়োগ করে। আমরা যে জায়গা থেকে টাকা উপার্জন করি, আমরা ওই ক্যাটাগরিরই একজন হয়ে যাই। চতুর্থ, আলাদা ভাগ, আলাদা মানে প্রত্যেক ভাগের নিজস্ব একটা গুরুত্ব আছে। যেমন ভাগের প্রধান গুরুত্ব হল নিরাপত্তা। এই ভাগের লোকেরা প্রায়শই বলে, আমার একটা ভালো ও নিরাপদ চাকরি দরকার, ওভারটাইমের কত টাকা পাব, ছুটির দিনগুলোর টাকাও কি পাব, ইত্যাদি। ভাগের মূল গুরুত্ব হল স্বাধীনতা। এই লোকেরা স্বাধীনভাবে নিজের পছন্দের কাজ করতে চায়। এদের মধ্যে অনেকেই ছোট ব্যবসার মালিক বা নিজের কাজ করে। এরা নিজের ক্ষেত্রেই শ্রেষ্ঠ হতে চায়। তবে যদি এরা কাজ বন্ধ করে, তখন তাদের উপার্জনও বন্ধ হয়ে যায়। বিভাগের মানুষ এমন লোকদের খোঁজে যারা তাদের নিজ নিজ কাজে সেরা এবং যারা তাদের টিমে কাজ করতে পারে। এই ভাগের লোকেরা যদি নিজের ব্যবসা ছেড়েও দেয়, তবুও তাদের উপার্জন চলতে থাকে। সবশেষে ভাগের মানুষ অর্থনৈতিকভাবে স্বাধীন। বিনিয়োগকারীরা চায় তাদের টাকা তাদের হয়ে কাজ করুক, তারা নিজেরা টাকার জন্য কাজ না করুক। এই চারটি ভাগের মানুষের চিন্তাভাবনা এবং জীবনের মানে একে অপরের থেকে আলাদা। নেটওয়ার্ক মার্কেটিং হল বিভাগে পড়ে। এই ব্যবসা তাদের জন্য যারা বিভাগে আসতে চায়। এখানে আয়ের কোনো সীমা নেই, তাই একে বিভাগে রাখা হয়েছে। ইবাস ভাগের মতো এখানে সীমিত আয় নেই। যদি আপনার ব্যবসা অনেক বড় হয়ে যায়,
তাহলে আপনি বি থেকে এ ভাগে যেতেও পারেন। যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা বেছে নেয় তারা অনেক উপকৃত হয়, কারণ এ ব্যবসায় এমন মানুষের সঙ্গে কাজ করার সুযোগ হয় যাদের চিন্তা বিভাগের মতোই। নেটওয়ার্ক মার্কেটিং বোঝা কঠিন, কারণ বিভাগে খুব কম লোকই সফল হয়। বেশিরভাগ মানুষ স্কুল বা পরিবারের চিন্তার কারণে বাস ভাগ বেছে নেয়। 80% মানুষ আর্টস ভাগে, 15% ই ভাগে, আর মাত্র 5% মানুষ বিভাগে রয়েছে। অনেক সিওরাও আসলে ভাগে থাকে, বিতে নয়। যেমন জ্যাক ওয়েলস, জেনারেল ইলেকট্রিকের প্রাক্তন সিইও, তিনি দারুণ লিডার ছিলেন, কিন্তু ছিলেন কোম্পানির একজন কর্মচারী। অন্যদিকে থমাস এডিসন, যিনি জের প্রতিষ্ঠাতা ছিলেন, কলেজই ছেড়ে দিয়েছিলেন। তাই অনেক সময় মানুষ সুযোগ পেলেও বুঝতে পারে না সেটা কত বড় সুযোগ। তবে এই ভাগ পরিবর্তনের পথ একটা সফর, কোনো রাতারাতি বড়লোক হওয়ার উপায় নয়। এই সফরে কয়েক বছর সময় লাগতে পারে, কারণ কোনো ব্যবসার আসল কৌশল বুঝতে কমপক্ষে 5 বছর লাগে। অনেকে শুরুতেই ফল না পেয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু যারা জেতে তারা ভুল করতেও প্রস্তুত থাকে, আর সেই ভুল থেকে শিখে সামনে এগিয়ে যায়। পঞ্চম, একটি নেটওয়ার্কের মূল্য কি? 1950 সালে নতুন ধরনের একটি ব্যবসা খুব জনপ্রিয় হতে শুরু করে, যাকে ফ্র্যাঞ্চাইজি বলা হয়। এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বিখ্যাত নাম হল ম্যাকডোনাল্ডস। শুরুতে কিছু লোক এটাকে অবৈধ বলেছিল, কিন্তু আজ ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজি বড় বড় দেশ থেকে শুরু করে অনেক দূরের জায়গায়ও আছে। ফ্র্যাঞ্চাইজিও একটি ব্যবসার নেটওয়ার্ক, যেখানে অনেক মালিক একসঙ্গে কাজ করে। 1970 সালে আরেক ধরনের ব্যবসার নেটওয়ার্ক দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এই ব্যবসাকেই আজ আমরা নেটওয়ার্ক মার্কেটিং হিসেবে জানি। এই ব্যবসারও অনেক সমালোচনা হয়েছে, কিন্তু এটি ফ্র্যাঞ্চাইজি এবং পুরাতন ব্যবসার তুলনায় অনেক দ্রুত বাড়ছে। অনেকেই এই ব্যবসার দ্রুত উন্নতি বুঝতে পারে না, কারণ এটি এক ধরনের এমন ব্যবসা যা চোখে দেখা যায় না। ম্যাকডোনাল্ডস বা স্টারবাকসের মতো বড় বড় সাইনবোর্ড নেই, কারণ এটি ভার্চুয়াল। তাই যারা ব্যবসা করে না তারা বেশি সমালোচনা করে। এই ব্যবসায় আমাদের কাজ হল অন্যদের আমাদের মতো তৈরি করা, আর যখন তারা আমাদের মতো হবে তখন আমাদের অর্থনৈতিক মূল্য দ্বিগুণ হয়ে যাবে। তাই এখানে কড়া পরিশ্রমের সাফল্য ধাপে ধাপে নয়, বরং দ্রুত হয়। অনেকে এই ব্যবসা শুরু করতে ভালো মনে করে, কারণ এখানে পুরনো ব্যবসার মতো লাখ লাখ টাকা লাগে না, বা বিখ্যাত কোনো ফ্র্যাঞ্চাইজি কিনতে টাকা লাগে না। বরং খুব কম খরচে এবং ভালো ট্রেনিং নিয়ে এই ব্যবসা করা যায়, যা খুব ভালো একটা ধারণা। এই ব্যবসা করার জন্য আপনার মস্তিষ্ক খোলার প্রয়োজন, কারণ এটি সারা বিশ্বে বাড়ছে। এই শিল্পের ভবিষ্যৎও খুব ভালো, কারণ এটি আপনাকে নিজের জীবন নিয়ন্ত্রণ করার সুযোগ দেয় এবং নিজের আর্থিক ভবিষ্যৎও নিজের হাতে নেওয়ার সুযোগ দেয়। পুরনো চিন্তার লোকেরা হয়তো এই ব্যবসার উন্নতি দেখতে চায় না, কিন্তু সময়ের সাথে সাথে এই শিল্প বাড়তেই থাকবে।